এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। আমাদের পক্ষ থেকে সাকিবের বিষয়ে অত্যন্ত ক্লিয়ার যে আমরা চাই যে সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার সে বাংলাদেশে ফিরে আসুক। একটা প্রশ্ন ছিল আমিনুল ভাই, যে মোস্তাফিজুর রহমান 12,57,00,000 টাকায় বাংলাদেশি টাকায় বিক্রি হয়েছিল, তাকে আজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন, বিসিসিআই থেকে একটা নিউজ আসছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন যে ভারতীয় কোত্থেকে রিলিজ দিয়ে আইপিএল এ মোস্তাফিজুর রহমান 12,57,00,000 ভারতীয়রা প্রথমে মুস্তাফিজের এগেইনস্টে কথা তুলেছে, তারপর ভারতীয় পলিটিশিয়ানরাও তুলেছে মুস্তাফিজকে টিমে নেওয়ার ব্যাপারে বাংলাদেশি ক্রিকেটার কারণে। তারপর হচ্ছে সেটা এখন রিলিজ দিয়ে দিয়েছে মুস্তাফিজ খেলতে পারবে না, এটাই খবর। মানে এটা কারণটা কি? কারণটা হচ্ছে মুস্তাফিজ বাংলাদেশি এই জন্য এটা মূল কারণটা হচ্ছে, আমি যদি একটু যোগ করি, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, ধর্মীয় যে ব্যাপারগুলো, সেগুলো নিয়ে আপনি জানেন যে ভারতে বেশ আন্দোলন হচ্ছে, দিল্লি হাই কমিশনে, বাংলাদেশের, এছাড়া কলকাতাতে। গতকাল আমাদের সঙ্গে সেখানকার যে প্রতিনিধি ছিলেন তিনি যেমনটা জানিয়েছেন যে মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে ধর্মীয় ইস্যুর কারণে, এবং সে যেহেতু বাংলাদেশি তাকে কোনোভাবে কলকাতাতে ঢুকতে দেওয়া হবে না, এবং একটা যেহেতু রাজনৈতিক অস্থিরতা রয়েছে তাই বিসিসিআই কলকাতাকে জানিয়েছে যাতে মুস্তাফিজকে রিলিজ দেওয়া হয়। এটা আপনি কিভাবে দেখছেন? আমি যেটি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং আমাদের এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারাই আমরা যেই ধর্মের এখানে বসবাস করি না কেন, আমরা ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিগত স্বৈরাচারের সময় দেখা গেছে যে ওই স্বৈরাচার হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্ন ঘটনা ঘটিয়ে, আগুন দিয়ে, মন্দির পুড়িয়ে দিয়ে তারা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা সবসময় করেছে, এবং 5 তারিখের পরে কিন্তু এটি প্রমাণিত হয়েছে যে ওই কার্যক্রমের সাথে ওই স্বৈরাচার সরকার নিজেই জড়িত ছিল। তারাই মন্দিরে আগুন দিয়েছে, তারাই হিন্দুদের উপরে নির্যাতন করে সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো 5 তারিখের পরে এসে কিন্তু আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আপনারা নিজেরা দেখেছেন যে যখন হিন্দুদের সম্প্রদায়ের যে আপনার পূজা হয়েছে, সেখানে কিন্তু আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে কিন্তু তারা পাহারা দিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের ঘটনা না ঘটে। এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দুই একটি চক্র, দেশি বিদেশি চক্র, তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা ধর্মীয় ইস্যুটাকে সামনে রেখে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে একটি সম্পর্কর একটি দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে, যেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে বা একজন বাংলাদেশি হিসেবে আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের যাতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। সেই জায়গা থেকে আমাদের খেলাকে টার্গেট করে, বিশেষ করে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, যে আইপিএলের মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে, তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ একজন ক্রীড়াবিদ সে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে ভিতরে আরও তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএলের যারা কর্তৃপক্ষ রয়েছে, লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। আমিনুল ভাই, এটার সাথে এড করতেছি যে মুস্তাফিজ যেখানে যাচ্ছে না তারা এলাও করতেছেন, এবং এটা নিয়ে অনেক আন্দোলনও হচ্ছে, নট অনলি কলকাতা, ইন্ডিয়ার অনেক জায়গাতে সেটা হচ্ছে। এই মাসের লাস্টের দিকে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, আমাদের পুরো টিম যাবে, এবং কলকাতাতে আমাদের 3টে ম্যাচ আছে।
আপনি কি এখন মনে করেন যে এই প্রেক্ষাপটে আমাদের টিমের জন্য ইন্ডিয়া গিয়ে খেলাটা রিস্ক? আমার কাছে যেটি মনে হয় যে এটি আন্তর্জাতিকভাবে যে খেলাধুলার যে বিষয়টি সেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা সরকার রয়েছে তারা দেখবে এবং আমাদের যারা ক্রিকেট বোর্ড রয়েছে তারা দেখবে, কিন্তু মোস্তাফিজ আইপিএল না খেললে হয়তোবা ব্যক্তিগত মোস্তাফিজ ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবে, কিন্তু আমার দেশ মোস্তাফিজকে যে সম্মান দেয়, আমার দেশকে মোস্তাফিজ যা রিপ্রেজেন্ট করে, সেই জায়গায় মোস্তাফিজের ন্যূনতম কোনো ঘাটতি হবে না আমি বিশ্বাস করি। এবং পাশাপাশি আমরা চাই যে সামনের যে বিশ্বকাপ ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটের এই যে মোস্তাফিজের ইস্যুটাকে কেন্দ্র করে যে বা যাহারাই এই ধর্মকে ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে যে আন্দোলন বা যেই বিষয়গুলো ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছে, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অতি দ্রুত, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য আইপিএলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, যেহেতু সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। সাকিবুল হাসানের সাক্ষাৎকারে বলেছেন যে হচ্ছে তিনি বাংলাদেশে ফিরতে চান, এবং যদি আইসিসি এই তথ্যগুলো পৌঁছাতো সেক্ষেত্রে হচ্ছে আইসিসি বিসিবি নিষিদ্ধ করতে পারত, এমন কিছু কথাবার্তা বলেছেন। আপনারা যে ক্ষমতা আছেন, সাকিবকে না আপনার চিন্তা ভাবনা কি থাকবে? দেখেন, আমি সাকিবের বিষয়ে কিংবা আমাদের অন্যান্য যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের বিষয়ে অলওয়েজ আমি এবং আমার দল অত্যন্ত সাবলীল ভাষায় একটি কথা বলতে চাই যে আমার সাথে গত 17 বছর যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, আমি কখনোই চাই না যে আমাদের কোনো ক্রীড়াবিদ কিংবা সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারের সাথে এই ধরনের ঘটনা ঘটুক। যেহেতু সাকিব গত স্বৈরাচার সরকারের 300 জনের একজন ছিল, তিনি ওই অবৈধ সরকারের একজন সংসদ সদস্য ছিল। সো যেহেতু রাষ্ট্রীয় এটার দায় দায়িত্ব এবং রাষ্ট্রীয়ভাবে যেই সিদ্ধান্ত বর্তমান সরকার যারা দায়িত্ব পালন করছে তারা যেভাবে নিবে সেটা বিষয় আছে, বাট আমাদের পক্ষ থেকে সাকিবের বিষয়ে অত্যন্ত ক্লিয়ার যে আমরা চাই যে সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার সে বাংলাদেশে ফিরে আসুক এবং তার মতো ক্রিকেটার যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু সে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো রাষ্ট্র যাচাই বাছাই করে যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে এটা সিদ্ধান্ত টোটালি রাষ্ট্র নেবে। মামিনুল ভাই, এটা নিয়ে একটা কোশ্চেন, যে আপনি রাষ্ট্রীয় কথা বলছেন, আসলে রাষ্ট্রের জুলাই যুদ্ধে অনেক স্টেক হোল্ডার আছে, তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে লাখ লাখ কমেন্ট দেখি ভাই, যারা সবাই সাকিব আল হাসানকে চায়, কিছু মানুষ চায় না যারা এনসিপি কিংবা তারা দলীয় লোক। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি কিন্তু আমার জায়গা থেকে একদম ক্লিয়ার করে দিয়েছি যে আমরা ক্রীড়াবিদকে সবচেয়ে গুরুত্ব দিতে চাই। ক্রীড়াবিদ তার দ্বারা যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেটা রাষ্ট্র আমার কাছে মনে হয় সেটা তদন্ত করে যাচাই বাছাই করে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে আমি মনে করি যে সাকিবের মতো ক্রীড়াবিদকে, সাকিবের মতো ক্রিকেট বলা যায় সরাসরি খেলোয়াড়দের দায়িত্বেই তিনি আছেন, তিনি সেটাকে বোঝা গেল যে নেগলেন্সি করছেন বা দায়িত্বশীলভাবে নেন নাই। এখন কি মনে করেন যে আসলে বিসিবি যারা আছে নাকি এতেই তাদের মানে ক্রিকেটের প্রতি যাদের আসলে মানে সেরকম কোনো আন্তরিকতা ঘাটতি দেখছেন? কারণ খেলোয়াড়রা আছে বলে কিন্তু ক্রিকেট বোর্ড। ধন্যবাদ। আপনারা তো এটা থেকেই বুঝতে পারছেন যে কতটুকু অবহেলার চোখে দেখে একজন আমাদের আন্ডার-19 একজন সদস্য, বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য, তার আর্থিক সমস্যা, এটা আমাদের জানার আগে তাদের জানা উচিত ছিল। কারণ ক্রিকেট বোর্ডে বিশেষ করে ক্রিকেট অফস নিয়ে যারা কাজ করে তাদের একটি খেলোয়াড়ের ইন দ্য ফিল্ড, অফ দি ফিল্ড বলতে আমি বলবো যে মাঠের বাইরে তার পারিবারিক সমস্যা আছে নাকি, তার কোনো ব্যক্তিগত সমস্যা আছে নাকি, পড়ালেখার সমস্যা আছে নাকি, সব কিছু দেখার কথা কিন্তু। এবং আমাদের দেশে যদি ক্রিকেটার সত্যি আমরা আরও পাইপলাইনে আরও ভালো ক্রিকেটার আনতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলি খতিয়ে দেখতে হবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসছে বারবার, এবং বারবারই উনি আমিনুলকে বলছে যে এটা করো ওইটা করো। এটা থেকে বোঝা যায় যে আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের থেকে বেশি সক্রিয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং যেহেতু আমাদের আমিনুল ক্রীড়া বিষয়ক সম্পাদক, সে এই দায়িত্বগুলি সুচারুরূপে পালন করছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পালন করবে। এবং আল্লাহ যদি চায় যে বিএনপি মানে দেশ চালানোর সুযোগ পায়
তাহলে হয়তো এই জিনিসগুলি আরও সক্রিয়ভাবে দেখা হবে, সুচারুরূপে দেখা হবে, যাতে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো ক্রিকেটার ঝরে না পড়ে। কারণ যে কথাটি বলল যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছড়িয়ে ছিটিয়ে খেলোয়াড়রা যারা আছে, তারা অর্থের অভাবে, সুযোগের অভাবে, ফ্যাসিলিটিসের অভাবে তারা কিন্তু নিজেকে তুলে ধরতে পারছে না। সেইগুলি আমরা খতিয়ে দেখবেন ইনশাল্লাহ। এবং এই ক্রিকেটারদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ আজকে কোথায় এগিয়ে গিয়েছে। ক্রিকেটারদের মাধ্যমে কিন্তু আজকে বোর্ডে যারা আছে তারা এত যদিও অবৈধভাবে আছে, তারা বাহাদুরি করছে। তো এই ক্রিকেটারদের সুযোগ সুবিধাগুলি যদি এনশিওর না করতে পারে, তাদের বোর্ডে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আজকে বুলবুল ভাই সিলেটের বিসিবি কার্যালয়ে উদ্বোধন করবেন আর কি। তো আপনি খেলোয়াড়দের কথা বলছিলেন, খেলোয়াড়রা অবহেলা হচ্ছেন, প্রথম বিভাগ ক্রিকেট লিগ হচ্ছে না, প্রিমিয়ার লিগ হবে কিনা এটা নিয়ে নিশ্চয়তা নেই। মানে আপনারা এই পুরো ব্যাপারটাকে, আপনি নিজে একজন ক্লাবের সাথে সংযুক্ত, তো এই গত 6-7 মাসে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছেন ক্রিকেটাররাই, অথচ বিসিবির সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। তো মানে আপনারা এই মুহূর্তে মানে এজ এ ক্লাব কিভাবে খেলোয়াড়দের সহায়তা করতে পারেন, আর বিসিবির সাথে আপনাদের নেগোসিয়েশনটা এখন কি হবে? ধন্যবাদ। আপনারা জানেন গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা অত্যন্ত বিতর্কিত এবং বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন ছিল ওই দিন। কারণ এইরকম নির্বাচন বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট কোনো সংগঠক, কোনো ক্রীড়াবিদ, কোনো দেশের লোক, সাধারণ মানুষ কেউই দেখেনি এত বাজে একটি নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। তবে কথা হলো যে আমাদের ক্লাবের সাথে সংশ্লিষ্ট অনেক ক্রিকেটার আছে যাদের মাধ্যমে আজকে দেশ এত সাফল্য লাভ করেছে। তাদেরকে আপনি বলছেন যে অবহেলা এটা এসছে কিন্তু বিসিবির তরফ থেকেই। কারণ তারা যে নিয়মে লিগগুলি শুরু করতে চাইছে, সম্পূর্ণ তাদের যে একটি অ্যাপ্রুভ ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারকে ভায়োলেট করে তারা লিগ শুরু করতে চাইছে। বিধায় কিন্তু আমাদের ক্লাব সংগঠকরা এটা বাধা দিয়েছিল, তারা আপত্তি জানিয়েছিল, কিন্তু কোনো আপত্তি তারা শুনেনি। কারণ হলো অবৈধ কর্মকর্তাদের কাছ থেকে আপনি কোনো সময় বৈধ কোনো সিদ্ধান্ত পেতে পারেন না। কারণ যে প্রক্রিয়া আসছে তারা একটা মাস্তানি টাইপের সিদ্ধান্ত দিচ্ছিল সবগুলি ক্লাবের উপরে। তো সুতরাং আমরা চাই যে ক্রিকেটের ভালোর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশ ঐক্যবদ্ধ হবে, জাতি ঐক্যবদ্ধ হবে খেলাধুলার মাধ্যমে। কিন্তু এই বিভেদটা ছড়িয়েছে কিন্তু তারা ক্রিকেট বোর্ডের। এবং আপনারা আরেকটি জিনিস জানেন যে আমাদের এই যে ক্লাবগুলি খেলছে না, তাদের অধিকাংশ ক্লাবের ক্রিকেটাররাই কিন্তু একটি সম্মানজনক পেমেন্ট পেয়েছে অলরেডি এবং ভবিষ্যতে পাবে। এবং আমরা আশা করছি যে এগুলি দ্রুত নিরসন হবে। আমরা কয়েকটি দাবি দিয়েছিলাম, সেই দাবিগুলি মানা হলেই আমরা আবার খেলায় ফিরে যাব। এবং সেই ক্ষেত্রে আমাদের আবার নতুন নির্বাচনের মাধ্যমে আরেকটি নতুন বোর্ড আমরা আশা করছি। কারণ আমাদের দাবির ভিতরে কিন্তু এটা অন্যতম ছিল। কারণ যে প্রক্রিয়া হয়েছে এটা বিচারাধীন আদালতে উঠলে হয়তো এটার কোনো অস্তিত্ব থাকবে না এই বোর্ডের। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ।